আমরা 24কে যেমন স্মরণ করব, আমরা অবশ্যই 71কে স্মরণ করব। 71কে বাদ দিয়ে 24 না। আমি 24-এ যারা আত্মাহুতি দিয়েছে, আমার ইউনিয়নে 4 জন তারা শহীদ হয়েছেন। আমার বাগরস্থানে আমার ইউনিয়ন 4 নম্বর দুদল ইউনিয়নে 4 জন শহীদ হয়েছেন। ওই শহীদদের লাশ তো আমাদের কাছে, কারণ যেহেতু আমরা মানুষের মুক্তির কথা বলি, রাজনীতি করি, সমাজ পরিবর্তনের কথা বলি, কাজে আমরা তাদেরকে ভুলে যাব না। তাদেরকে যেমন স্মরণ করব, অতীতে যারা আছিল তাদেরকে স্মরণ করব, করে দুইটাকে সমন্বিত করে কিভাবে বাংলাদেশকে আগানো যায়। আপনারা সুন্দর একটা পেপার উপস্থাপনা করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। আমরা চাই এইটা যেমনি আজকের মেয়েদের আগে শুরু করছেন এবং আগামী মেতে বা তার এর মধ্যে 1 বছরের মধ্যে এইটা যেন আমরা সারা শিল্প অঞ্চলে ছড়াই দিতে পারি, প্রত্যেকটা জেলায় বিভাগে। যে হ্যাঁ, নূর খান লিটন একটি সংগঠন করছে, যেটা হিউম্যান রাইটস সোসাইটি, সাপোর্ট সোসাইটি, কাদের জন্য? গরিব মানুষের জন্য, শ্রমিকদের জন্য। আপনারা জানেন রানা প্লাজার কথা বলা, ইন্সপেক্টর টার্মের কথা বলা, নিমতলির কথা বলায় আমি এবং সুলতান উদ্দিন আহমেদ সহ আমরা সেদিন কেরানীগঞ্জে গেছিলাম। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আজকের হিউম্যান রাইটসের কথা বলছেন, ওখানে যাই দেখলাম 16 বছরের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। ওখানে সমস্ত শিশুদের দ্বারা ওইখানে ম্যাচ লাইট তৈরি করা হতো। ইভেন কি যে দারোয়ানের গেটটা বন্ধ করছে তারও বাচ্চা মারা গেছে, ওই দারোয়ানের নিজের বাচ্চা মারা গেছে, কিন্তু তার এডুসেন্স নাই যে ওই গেটটা খুলে দিতে হবে। আর যে জায়গায় কারখানা, ওই জায়গায় ফায়ার ব্রিগেড ঢোকার কোনো রাইট নাই, মানে অবস্থা নাই। উপরে বাড়ি, নিচে কারখানা, এই যে অবস্থা। আমাদের নিমতলি ঘটনাও তাই। আমাদের ওই জুতা বানায় যারা, আপনারা জানেন কিনা আমরা শুধু বাটা, তারপরে অন্য অন্য গুণার নাম জানি, কিন্তু আপনারা যদি আমার হাতের বাঁ পাশে যান, সেখানে দেখবেন যে 6 তলা পর্যন্ত, 6 তলা বসে ওইখানে থাকে, ওইখানে মানুষ জুতা বানায়। কাজে তাদের কথাগুলো বলতে হবে, তাদের মানবাধিকারের কথা বলতে হবে। আমার বাসায় যে মেয়েটি কাজ করে তার কথা বলতে হবে। যদি আমরা না বলি, আতিক সাহেব না বলে, কারা বলবে? কারা বলবে? আমার বাসায় যে মেয়েটা কাজ করে 20 বছর, আমরা তারে মেয়ের মতন দেখি। আমি চেষ্টা করি তার, আমি যা খাই তারও তা খাওয়ানোর জন্য। হ্যাঁ, কাজে এদের কথা বলতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে হিউম্যান রাইটসের কথা বলি, আবার যদি হিউম্যান রাইটসের কথা বলি, ওই ধরনের যে বন্যার সময় 69-এ যে টর্নেডো হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল শ্রমিক। আমার 14 সাল থেকে এই 23 সাল পর্যন্ত সুযোগ হয়েছিল ওই যে প্রশাসনের কাছে, অনেকে টাকা দিয়েছে, তাল গাছ লাগার জন্য লাগায় না, তাইলে হয়তো এই মানুষগুলো মারা যেত না। কালকের যে বজ্রপাতে যারা মারা গেছে তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছে, আল্লাহ তাদেরকে বিস্তবাসী করুক। আমি আবারও, আমার যেহেতু কাজ আছে, আমার যে জেনারেল সেক্রেটারি বাদল খান থাকবেন, আমি চলে যাব। আমি জাফর ভাই, আমাদের নেতা আছে, আতিক ভাইয়েরা আছে, বিশেষ করে রতন ভাই, যে আমাদের অনেকগুলো কাজ, আমরা যারা শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদে আছি, অনেকগুলো কাজ রতনকে করতে হয়, এবং আমরা বলি ভাই এই কাজটা করতে হবে। কোনোদিন না করে, সে রতন ভাই এখানে আছেন, বাদল ভাই আছে, সবাই মিলে এই সংগঠনটা বোধহয় আমাদের এই সংগঠন যদি আমরা মনে করি, এটা মনে করতে হবে। এখানে যেহেতু সবাই আমরা আছি, সুলতান একটা কথা বলছে, ঐক্য পরিষদের নেতারা এখানে আছে, বাদল ভাই আছে, রতন ভাই আছে, জাফর ভাই আছে, আমাদের শ্রমিক জোটের 6 নম্বরের সেক্রেটারি সাহেব আছেন। কাজে আমরা যে কয়েকজন, বিশেষ করে আমরা আছি, আমাদের দায়িত্ব হয়েছে এইটাকে আগাইয়ে দেওয়া। লিটন আগায় যাওয়া মানে, সুলতান আজকাল শ্রম কমিশনের চেয়ারম্যান হয়েছে, আমাদেরকে সবাই বলছে যে ভাই আপনাদের সৌভাগ্যবান যে আপনাদের এক সহযোদ্ধা
আজকের শ্রম কমিশনের মেম্বার আমরা গর্ববোধ করি। ঠিক তেমনিভাবে রিটন যখন শ্রমিকদের জন্য এই হিউম্যান রাইটসে কাজ করবে, এটা আমাদের সংগঠন মনে করে আমরা যেন ওদেরকে সহযোগিতা করি। বিশেষ করে আমি যতদিন বেঁচে আছি আমি সহযোগিতা করার চেষ্টা করব। এই সবাইকে এই কথা বলে মহান মে দিবস অমর হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ কাদের ভাইকে। থাকলে আরো ভালো হতো, আমরা আরো দিতে পারতাম, উৎসাহ পেতাম। এই যে এটা আছে আমাদের মধ্যে ইতিমধ্যেই যোগদান করেছেন আমাদের সবার আমাদের আসলে সবাই আতিকের ভাই কাছে একজন যারা মাহমুদুর মান্না, নাগরিক গ্রুপের সভাপতি, এবং জনাব শাকিল আক্তার চৌধুরী, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক, আইটিসি বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটু ঐক্য পরিষদই শুরু করতে চাই। চাইছিলাম একটু কাদের ভাই যদি চলে যাবেন, ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয় জনাব পাইল আহমেদ। কাদের ভাই বলো, আপনি তো অনেক কথা বলছেন। তোমার দুই ভাই দায়িত্ব তোমার। আমি তো বলছি আমার কথা, যেহেতু বাংলাদেশ শ্রমিক অধিকার পরিস্থিতি, চ্যালেঞ্জ, অগ্রগতি, করণীয়, একটা সুন্দর উপস্থাপন। সোসাইটি HRSS কে ধন্যবাদ জানাই। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ আমরা সংগ্রাম করি। আমরা মনেই করি, সুলতান ভাই বলেছেন পরিষ্কার করে, শ্রমিকের অধিকার মানবাধিকার। তো মানবাধিকারের কোনো কর্মী যদি আমাদের ডাকে আমরা না আসতে পারি না, সেটা ছোট হোক বড় হোক। আর এখানে যারা আমি এসে দেখলাম সব আমাদেরই লোক। তো মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তো এখানে একটা প্যারা জুলাই অভ্যুত্থান নিয়ে আসা হয়েছে। অভ্যুত্থান একটা সর্বোচ্চ বিষয়। যখন একটা দেশে গণতন্ত্র ব্যর্থ হয়, সমাজ যখন আর স্থিতিশীলতা ফিরে আসতে পারে না, জনগণের একটা প্রচন্ড চাপের নাম অভ্যুত্থান। সংক্ষেপেই বললাম। তো এই অভ্যুত্থানকে যেমন আমরা অন করি, তেমনি 90-এর গণ অভ্যুত্থানকে অন করি, 69-এর গণ অভ্যুত্থানকে আমরা অন করি। 71-এর মুক্তিযুদ্ধ আমাদের নিজস্ব স্বকীয় জাতীয় চেতনার স্বরূপ। এটাকে বাদ দিয়ে, কোনোটাকেই বাদ দিয়ে আমরা সামনের দিকে যদি অগ্রসর হতে চাই, তাহলে আমাদের সেই অগ্রসর হওয়াটা হবে না। সংগ্রামী বন্ধুগণ, এখানে কিছু ডাটা দেওয়া হয়েছে। ডাটাগুলো শ্রমিক অধিকার পরিস্থিতি সম্পর্কিত। সবই শুনেছি, দেখেছি, ইতিবাচক গবেষণা এবং ডাটা, এগুলোর উপর আমার একটা বিতৃষ্ণা। তো এই বিতৃষ্ণার দিকে আমি যাব না। তো এই হলো শ্রমিকদের পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে যদি উত্তরণ আমরা চাই, তাহলে এখানে অনেকগুলি চ্যালেঞ্জ আইডেন্টিফাই করা হয়েছে উৎসে। চ্যালেঞ্জের ভিত্তিতে সরকার এবং মালিক পক্ষের কাছে সুপারিশও দেওয়া হয়েছে, সাথে 14টা সুপারিশ। এই সুপারিশগুলি যদি বাস্তবায়ন হয়, আমার মনে হয় সুলতান ভাই যে কাজটা করেছেন গত ইন্টারিম সরকারের আমলে, সেই কাজটা আমরা ওই সুলতান কমিশন বাস্তবায়নের জন্য, সুলতান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য সংগ্রামে যাওয়ার আগে আমাদেরকে এই কাজগুলি করলে অনেক কাজ করা হয়ে যাবে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের অধিকার সম্পর্কিত, মানুষের অধিকার সম্পর্কিত, শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কিত, খেটে খাওয়া মানুষের অধিকার সম্পর্কিত যে কোনো কথায়, আলোচনায় সবসময় হাজির হতে প্রস্তুত এবং আন্দোলনের প্রয়োজনে নেতৃত্ব দিতেও প্রস্তুত। মানবাধিকার সংগঠনকে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি আবারও রক্তিম শুভেচ্ছা জানাই। এই যে উদ্যোগ, নতুন পথ চলা, এই পথ চলাকে স্বাগত জানাই। মে দিবসের পূর্বে আজকে এই 30শে ডেট শুরু হলো। গতকাল 29শে এপ্রিল 1991 সালে আমি তখন পতেঙ্গায়, একটা মস্ত বড় ভয়াবহ ঝড় ঝঞ্ঝার রাত ছিল ওটা।
আমি ওখানে ছিলাম পতেঙ্গায় একবার শ্রমিকদের সাথে। তো আমি তাদের সাথে শুয়েছিলাম, আমরা দৌড় দেওয়ার আগ পর্যন্ত যারা ছিল ওখানে সকালে 6 জনের মৃতদেহ পেয়েছিলাম। আমার এই ভয়াবহ অভিজ্ঞতাটা আছে, এবং এটার জন্য এই শ্রমিকরা যাদের সাথে কাজ করতো, চট্টগ্রামের একটা কোম্পানি আর ময়মনসিংহের একটা জামালপুরের, এই কোম্পানি এই শ্রমিকদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেয় নাই। 91 থেকে আজকে কয় সাল গেল, একেবারে তখন এই যে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত যে এমবেঙ্কমেন্ট বাঁধটা শুরু হয়েছে মাত্র, এখন তো অনেক চমৎকার দেখা যায় পতেঙ্গা থেকে। কিন্তু যে শ্রমিকরা এই কাজটা শুরু করেছিল তাদের মধ্যে অনেকেই নিহত হয়েছে, তাদের অনেকে আমরা চিনি না, নাম পর্যন্ত জানি না। তো এই বিষয়গুলো আমরা এই সংগ্রামের ভিতরে নিয়ে আসি, এবং এই সংগ্রামগুলি আমাদের আছে। আমার জরুরি কাজ আছে, আমি কালকে একটা অনুষ্ঠানের ব্যাপারে অনেক কাজ করতে হবে, আমি আতিকের কথা শুনবো। তো ঘটনা হলো, এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমার নেতা সবাই, শাহ মোহাম্মদ আবু জাফর ভাই আছেন, সুলতান ভাই আছেন, কাদের ভাই আছেন, মান্না ভাই আছেন, বাদল ভাই আছেন, রতন ভাই আছেন, শাকিল আক্তার চৌধুরী ডাইরেক্ট নেতা আমার। তো এই যে নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে, এখানে সমগ্র শ্রমিক আন্দোলন এই মানবাধিকার সংগঠনকে সহযোগিতা করার জন্য, হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটিকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ সবাইকে, আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আলাদা সত্তা নাকি আলাদা অর্থনৈতিক আন্দোলনে আমরা চিহ্নিত করেছি, পরিচিত করেছি, আর মানবাধিকার একটা বলতে করেছি যারা রাজনৈতিক হত্যা এগুলো শ্রমিকদের সব ধরনের জাতিসংঘ কর্তৃক সব ধরনের মানবাধিকার ঘোষণায় স্বীকৃতি। আর মানবাধিকার আন্দোলন শুরুই করেছে শ্রমিকরা 1886 টাকার। তো আমি একটু আসবো আমাদের একজন নারী মানবাধিকার কর্মী, দীর্ঘদিন যাবৎ কর্মজীবী নারী মানবাধিকার কাজ করে যাচ্ছে, নেতৃত্বের ভূমিকায় রাবিতা ইসলাম, যুব পরিষদের কর্মজীবী নারী। শুভ সকাল সবাইকে। কর্মজীবী নারী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং সকলকে জানাচ্ছি মহান মে দিবসের শুভেচ্ছা। আজকের এই আয়োজনে আমাকে কথা বলার সুযোগ প্রদানের জন্য ধন্যবাদ এবং আন্তরিকতা জ্ঞাপন করছি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির কাছে। কর্মজীবী নারী দীর্ঘদিন ধরেই কাজ করে আসছি। কর্মজীবী নারী 1991 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উভয় খাতের শ্রমিকদের নিয়ে, বিশেষ করে নারী শ্রমিকদের নিয়ে আসলে কাজ করে আসছে। নারী শ্রমিকদের অধিকার মর্যাদা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে কর্মজীবী নারী এখনো সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে যারা আসলে ভূমিকা পালন করছেন, যেসব শ্রমিকরা আসলে কাজ করে যাচ্ছেন, মূলত তারাই বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি তারা তাদের বিভিন্ন অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সেক্টরের শ্রমিকদের সাথে আমরা আসলে সরাসরি কাজ করছি। শ্রমিকদের সাথে যেমন আমরা সরাসরি কাজ করছি, পাশাপাশি শ্রমিকদের যে মালিক পক্ষ আছেন বা নিয়োগকর্তা আছেন তাদের সাথেও আমাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতার প্রেক্ষিতে যেটা বলতে চাচ্ছি, এখনো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা এখনো ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। সেটা হচ্ছে, আমরা যখন পোশাক কারখানার কথা বলছি, এটা তো বঞ্চিত হচ্ছেনই, পাশাপাশি যারা আসলে সাবকন্ট্রাক্টিং কারখানায়ও কাজ করে যাচ্ছেন, সাবকন্ট্রাক্টিং হোক, হোম বেসড
কারখানা হোক, মূল আরএমজির কাজটাই কিন্তু তিনি করছেন, কিন্তু তিনি মজুরি পাচ্ছেন প্রায় অর্ধেকের মতো। আমরা পোশাক কারখানা থেকে দেখতে পাচ্ছি যে যেসব শ্রমিকরা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন, একটু বয়স হয়ে যাওয়ার কারণেই যখন তাকে কারখানা থেকে ছাঁটাই করা হচ্ছে, সেই শ্রমিকরাই আবার এসে সাবকন্ট্রাক্টিং কারখানায় যুক্ত হচ্ছে। সেখানে তার বেতন হচ্ছে, আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি 5 থেকে 7,000 টাকা। এটা দিয়ে আসলে যে কিভাবে জীবনযাপন করা যায়, আসলে নিজেরা যখন সেই জায়গাটা থেকে ফিল না করি, সেটা আসলে বোঝার মতো না। এখনো আমরা দেখতে পাচ্ছি যে কারখানা থেকে যখন টার্গেট পূরণ করতে না পারছে, তখনই তাকে জোর করে সাদা কাগজে সাইন নিয়ে তাকে কারখানা থেকে বের করে দেয়া হচ্ছে। এই যে বের করে দেয়া হচ্ছে, শ্রমিকদেরকে ছাঁটাই করার তো একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না, তার কোনো সার্ভিস বেনিফিট দেওয়া হচ্ছে না। তার যে চলতি মাসের বেতনটা তার পাওয়ার কথা, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কি সেই বেতনটা পাইতেও তার 2 থেকে 3 মাস সময় লেগে যাচ্ছে, এই যে ঘুরে ঘুরে পাওয়ার ক্ষেত্রে। এছাড়া ম্যাটারনিটি বেনিফিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের কারোর সুপারিশ ছাড়া, লিঙ্কেজ ছাড়া সহজেই কারখানা থেকে ম্যাটারনিটি বেনিফিট দেওয়া হচ্ছে না। স্বেচ্ছায় কোনো কারখানা এখনো সেটা ফলো করছে না, কিন্তু সাবকন্ট্রাক্টিং কারখানাগুলোতে এরকম কোনো সুযোগ সুবিধা নেই। এছাড়া কারখানাগুলোতে নিয়ম অনুযায়ী যে কমিটিগুলো থাকার কথা আছে, যৌন হয়রানি প্রতিরোধ কমিটি, সেফটি কমিটি, পার্টিসিপেটরি কমিটি, এই কমিটিগুলোর ক্ষেত্রে বাস্তবে যেটা আমরা দেখেছি যে কাগজে কলমে সব কমিটিগুলোই আসলে ডকুমেন্টেড আছে, কিন্তু বাস্তবে সেই কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করে না। শ্রমিকরা যে কোনো ধরনের অভিযোগ হলে যে তারা তাদের অভিযোগগুলো স্বেচ্ছায় জানাবে, সেই পরিবেশটাও আসলে ওইভাবে এখনো তৈরি হয়নি। শ্রমিকরা এখনো তাদের নিশ্চিন্তে নির্ভয়ে যে তাদের অভিযোগটা এখনো করতে পারছেন না। পাশাপাশি আরো আমরা যেটা দেখেছি যে পোশাক কারখানা থেকে আমরা এখন দেখতে পাই যে নারী শ্রমিকের অংশগ্রহণ তুলনামূলকভাবে কমে গিয়েছে এবং দিন দিন কমে যাচ্ছে। কেন আসলে কমে যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নারী যখন কারখানায় কাজ করছেন, বাসায় এসেও কিন্তু তাকে নানাবিধ কাজ করতে হচ্ছে। যখন একজন নারী সন্তান জন্ম দিচ্ছে, তখন নারীটাকেই চিন্তা করতে হচ্ছে যে আমি কিভাবে আবার কারখানায় জয়েন করব, আমি কিভাবে আমার কাজের সাথে আবার যুক্ত হব, এই আমার শিশু সন্তানটাকে আমি কোথায় রেখে যাব। না কারখানায় কোনো পর্যাপ্ত ডে কেয়ার সেন্টার আছে, পর্যাপ্ত জায়গা আছে যেখানে বাচ্চাটাকে রেখে মা নিশ্চিন্তে কাজে যুক্ত হতে পারেন, সেই সুবিধাটা তো আমরা দিচ্ছি না। পাশাপাশি বাসা বাড়িতে আমাদের যারা বয়স্ক গার্ডিয়ানরা আছেন, বাবা মা শ্বশুর শাশুড়ি, তাদের দেখাশোনা করার জন্য সেই নারীটার উপরেই দায়িত্ব আসছে। তো কারখানাতেও তার কাজ করতে হবে, বাসা বাড়িতেও সব কাজ করতে হবে। এই যে সব জায়গায় ব্যালেন্স করতে যেয়ে যে নারী শ্রমিকরা যে মানে আরো বেশি ঝরে যাচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। এটা আসলে আমাদের সবারই নজরে আনা দরকার। তো এই জায়গাটা থেকে আমি আরো কিছু সুপারিশের কথা বলতে চাচ্ছিলাম যে কারখানাগুলোতে আসলে নারী শ্রমিকদের আমাদের ধরে রাখার জন্য চাইল্ড কেয়ার সেন্টার এস্টাবলিশ করা এবং পর্যাপ্ত জায়গা রাখা। কারণ আমরা প্রতিটা কারখানায় দেখি যে হাজার হাজার শ্রমিক কাজ করে, সেই তুলনায় আমরা দেখতে পাই যে ছোট একটা স্পেস আছে যেখানে 5 থেকে 6টা, 10 থেকে 12টা সর্বোচ্চ এরকমই জায়গা আছে। ওকে, তো আমি একটু আমার সুপারিশগুলো আরো বলতে যেটা চাচ্ছি যে শ্রমিকদেরকে যে ন্যায্য মজুরির যে জায়গাটা আমরা দেখলাম এখনো যে সব কারখানা থেকে দেওয়া হচ্ছে না, এই জায়গায় আমার সুপারিশ হচ্ছে যে সবার জন্য ন্যায্য মজুরি পায় এবং সেটা যেন সময় মতো পায়। তাদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি, নিশ্চিত করতে পারি, এবং শ্রমিকদেরকে সংগঠিত হওয়ার যে অধিকার সেটা যেন আমরা দিতে পারি। নারী শ্রমিকদের সুরক্ষা ও সমতার জন্য আমরা কাজ করি। অভিযোগ জানানোর জন্য শ্রমিকদের জন্য একটা নিরাপদ ব্যবস্থা থাকে, তারা যেন কোনো ভয় ছাড়াই অভিযোগগুলো করতে পারে। পাশাপাশি শ্রমিকদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি। এছাড়া শ্রমিকদের জন্য যে সামাজিক যে সুরক্ষাগুলো আছে সেই জায়গাটা আমরা যেন আরো শক্তিশালী করতে পারি। আমার এতটুকুই বলার ছিল। ধন্যবাদ সবাইকে এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনার তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা আছে এবং কতগুলো জিনিস সামনে এসে যেগুলো আজকে মানবাধিকার আন্দোলনে খুব জরুরি। যে আমাদের ব্যাপক সংখ্যক অদৃশ্য শ্রমিক যারা বাড়িতে কাজ করে, সাপ্লাই চেইনের লোয়ার টায়ারে কাজ করে, কিন্তু তাদেরকে কিন্তু তাদের কষ্ট, তাদের বঞ্চনা কিন্তু ওভাবে আমাদের মূল মেইন স্ট্রিম ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এবং মানবাধিকার আন্দোলনের ইস্যু হয় না।
পাশাপাশি কাজের চাপ এখন শ্রমিকদের একটা বড় সংকট এবং সমস্যা, যে কাজের চাপের জন্য যারা বেদি বসে রয়েছে তারা আজকে বাইরে